একটা মামলা দায়ের করার পরে বাদী আর্জির মাধ্যমে মামলাটি দায়ের করবে, আর বিবাদী দিবেন হচ্ছে লিখিত জবাব। 5 কার্যদিবসের মধ্যে যথাযথভাবে যদি সমন জারি করা হয়, সেক্ষেত্রে বিবাদী 30 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দায়ের করবেন। এই 30 দিনের মধ্যে যদি তার লিখিত জবাব দেওয়ার জন্য পর্যাপ্ত সময় না হয়, সেক্ষেত্রে সে আরও 30 কার্যদিবস আদালতের অনুমতি সাপেক্ষে লিখিত জবাব দায়েরের জন্য সময় পেতে পারেন। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। আচ্ছা, তাহলে এইখানে লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ সময়কাল আমরা কতদিন পাইলাম? 30 কার্যদিবস বা দিন। দিন এবং কার্যদিবস নিয়ে যদি সাংঘর্ষিকতা তৈরি হয়, সেক্ষেত্রে দিন গ্রহণযোগ্য, কার্যদিবস গ্রহণযোগ্য হবে। আরে বাপরে বাপ, এটা ভালো হয়েছে। এটা ফ্যান বন্ধ করতে যে ও আগে চালু করে নিচ্ছে, তারপরে ফ্যান বন্ধ করবে। মেধাবীরা একটু নিজের বাসা বাড়ি ভুলে যায়। তাহলে মামলা দায়ের করা হইলো আর্জির মাধ্যমে। আমরা মনে করলাম 5 কার্যদিবসের মধ্যে যথাযথভাবে সমনও দেওয়া হয়েছে, সমন জারি হয়েছে। 30 কার্যদিবসের মধ্যে আমরা লিখিত জবাব পাইলাম। তার মানে কি, দুই পক্ষ হাজির হয়ে গেছে, বাদীও কি হাজির হয়ে গেছে, বিবাদীও হাজির হয়ে গেছে। তাহলে প্রথম শুনানির দিন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর উপযুক্ত ব্যক্তি হচ্ছে বাদী। তাহলে যে কোনো মামলায় প্রথম শুনানির দিন সাক্ষীর কাঠগড়ায় কে দাঁড়াবে? বাদী। যদি বাদীর দাবি বিবাদী স্বীকার করে নেয়, সেক্ষেত্রে বিবাদী সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অধিকারী ব্যক্তি। বলেন, কি বলেছি কথাটা? যদি বাদীর দাবি বিবাদী স্বীকার করে নেয়, সেক্ষেত্রে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর প্রথম অধিকারী ব্যক্তি হইল বিবাদী। তাহলে কখন বিবাদী সাক্ষীর কাঠগড়ায় প্রথম দাঁড়াবে? বাদীর দাবি স্বীকার করে নিচ্ছে, অর্থাৎ আপনি 5 টাকা পান, বিবাদী কইতেছে হ পাই। তাহলে বিবাদী এসে বলবে, হুজুর সে আমার কাছে 5 টাকা পায়, এই নেন 5 টাকা, দয়া করে মাফ করে দেন বাড়ি। ব্যাপারটা তাই না? এখন বাদীও প্রথম শুনানির দিন হাজির থাকবে, তাই তো? আর বিবাদী তো জবাব দিয়ে তো হাজির আছেই। এখন তার মানে বাদী বিবাদী মিলে হয় পক্ষগণ, পক্ষদ্বয়, তাই না? পক্ষদ্বয় বা পক্ষগণ। তাহলে পক্ষগণকে প্রথম শুনানির দিন পরীক্ষা করতে হয় এবং তার জবানবন্দি গ্রহণ করতে হয়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আর এই কথাটা বলা আছে আদেশ 10 বিধি 1-এ, পক্ষগণকে পরীক্ষাকরণ ও জবানবন্দি গ্রহণ। একবার বলেন আমার সাথে, আমাকে কিনা জানাবেন। এবং আমার পাশে একটা মাইক বাজতেছে, সে মাইকের অমাইক আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এবং যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান, আমাদের ফাইটার ব্যাচ এবং এক্সাম ব্যাচে আমরা বার কাউন্সিল, MCQ এবং রিটেনে ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে, অথবা 01713847150 নাম্বারে। এই যে সুন্দর। তাহলে প্রথম শুনানির দিন আদালত পক্ষগণকে পরীক্ষা করতে পারেন এবং জবানবন্দি গ্রহণ করতে পারেন। এবং মজার বিষয়, 9 আদেশে আমরা পড়ে আসলাম, প্রথম শুনানির দিন যদি বাদী উপস্থিত না থাকে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? মামলা খারিজ হয়ে যাবে। তার মানে প্রথম শুনানির দিনই আদালত রায় দিয়ে মামলা নিষ্পত্তি করতে পারে। কাগজপত্র দেখে একটু পরীক্ষা নিরীক্ষা কইরা এবং মৌখিক একটা জবানবন্দি নিয়ে দুই পক্ষকে মীমাংসা কইরা দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝাইতে পারছি? তাহলে সাক্ষীকে পরীক্ষাকরণ ও জবানবন্দি গ্রহণ, এই ঝামেলা 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 এই কারণে ঝামেলা যে জবানবন্দি, যে নিজের জবান থেকে যখন ওইটা লিপিবদ্ধ করা হয়, তখন তাকে আমরা কি বলি? জবানবন্দি। অনেক আইনে আছে জবানবন্দিটা। অনেক আইনের মধ্যে কি আছে বলেন? জবানবন্দি গ্রহণ আছে। তাহলে প্রথম শুনানির দিন সাক্ষীকে পরীক্ষাকরণ এবং জবানবন্দি গ্রহণ
কোথায় আছে? আদেশ 10 বিধি 1। আচ্ছা, তাহলে প্রথম শুনানির দিনই আদালত মামলা খারিজ করতে পারে? পারে না? প্রথম শুনানির দিনই আদালত ডিক্রি দিতে পারে? পারে না। কেন? 9/6 ডিক্রি দিতে পারতেছে না। প্রথম শুনানির দিন বিবাদী আদালতে যদি হাজির না হয়, সেক্ষেত্রে আদালত 9/6 করে আদেশ 9 বিধি 6 ডিক্রি দিবে। পরে সেই 9/6 ডিক্রি পুনরুজ্জীবিত করার জন্য বা রদ করার জন্য বা রহিত করার জন্য আমরা একতরফা ডিক্রি রদের আবেদন করব আদেশ 9 বিধি 13-তে। পাইছি। আন্দাজে একটা হুকুমদাতার সাথে। তাহলে প্রথম শুনানির দিন সাক্ষীকে পরীক্ষাকরণ ও জবানবন্দি গ্রহণের জন্য সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর প্রথম ব্যক্তিটাকে যদি না বিবাদী বাদীর দাবি স্বীকার করে নেয়, তাহলে বিবাদী বাদীর দাবি স্বীকার করে নিলে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর প্রথম অধিকারী ব্যক্তিকে। এখন এই কারণে বললাম জবানটা কি হয়ে গেছে? বন্দী হয়ে গেছে। এখন জবান যদি বন্দী হয়ে যায়, সেক্ষেত্রে এই জবানবন্দি আপনি ফৌজদারি কার্যবিধিতে পাবেন, পাইছেন না? এই জবানবন্দি আপনি কোথায় পাবেন? সাক্ষ্য আইনের মধ্যে পাবেন। আবার জবানবন্দি পাইলেন কোথায়? দেওয়ানি কার্যবিধিতে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে খালি জবানবন্দি আমরা পাই নাই। এছাড়া দেখবেন ট্রাইব্যুনালও জবানবন্দি গ্রহণ করতে পারে, বার কাউন্সিলে আছে। তাহলে জবানবন্দি একটা দারুণ কি কাঠগড়ার মধ্যে। বুঝাইলাম যে আমি বন্দি কারা। তাহলে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর প্রথম অধিকারী ব্যক্তির বাদী যখন দাঁড়াবে, বাদীর প্রথমে জবানবন্দি গ্রহণ করা হবে। জবানবন্দি ইংরেজি হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন ইন চিফ। বলেন জবানবন্দির ইংরেজি কি? এক্সামিনেশন ইন চিফ। তাইলে পুলিশ আসামির জবানবন্দি গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? হ্যাঁ, 161 ধারায়। মাইডিয়া না জানলে কিন্তু দিয়ে দিব কিন্তু একদম 161 ধারাতে। তাহলে 161 ধারাতে পুলিশ আসামির জবানবন্দি গ্রহণ করে। তাহলে পুলিশের জবানবন্দি গ্রহণের ক্ষমতা 161টি আছে। সেটা সাক্ষীর হোক, আসামির হোক, বাদীর হোক, বিবাদীর হোক। তাহলে পুলিশ আসামির জবানবন্দি গ্রহণ করবে কত ধারায়? কোন আইনের? ফৌজদারি কার্যবিধি। ওকে। আর দেওয়ানি কার্যবিধির এই যে পক্ষগণের জবানবন্দি গ্রহণ করবে কত ধারাতে? আদেশ 10। সাক্ষ্য আইনের আদেশ 18-তে সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ করা হয় দেওয়ানি কার্যবিধির। সাক্ষ্য আইনের আদেশ 18তে সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ করা হয়। আমি ভুল বললে লেখেন, পরে ঠিক করে দিই মনে। বাবা পরীক্ষা ওটাও জবানবন্দি করুন। আব্বা 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 বাবা বলে গেল আর কোনোদিন ভুল পড়ো না। কেন বলে গেল? ফেল করার আগে বোঝা গেল না। আদেশ দেওয়ানি কার্যবিধি আদেশ 18-তে সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ আছে। আর দেওয়ানি কার্যবিধির আদেশ 10-এ পক্ষগণের জবানবন্দি গ্রহণ আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার হ্যাঁ 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 দেওয়ানি কার্যবিধির। আর আচ্ছা না, সাক্ষ্য আইনের 137-এ জবানবন্দির সংজ্ঞা ব্যাখ্যা আছে। আর জবানবন্দি সাক্ষ্য আইনের 138-এ দেয়া যায় হয়। লেখা নিতে পারেন। সাক্ষ্য আইনের 137-এ জবানবন্দি আছে।
ওকে, একটু এরে ডাক দেন তো। এই নাজমুল, বাড়িতে ফোন দিতে বলেন ম্যাডামকে একটু। হ্যাঁ বাবাকে বুঝাইতে পারতেছি না মনে হয় কথাগুলা, বুঝতেছি। তাহলে সাক্ষ্য আইনের 137-এ সংজ্ঞা আছে আর 138-এ জবানবন্দির প্রয়োগ আছে। আমি ওইভাবে বলবো না, আমি বলবো যে আছে সংজ্ঞা বলে 137। হ্যাঁ, আছে বলে সংজ্ঞা 137। রিল্যাক্স রিল্যাক্স। আর যায় হয় 138। ওকে ওকে। তাহলে প্রশ্ন করি যে সাক্ষ্য আইনের কত ধারায় জবানবন্দি আছে? 137 ধারায়। যদি প্রশ্ন করি সাক্ষ্য আইনের কত ধারায় জবানবন্দি নেওয়া যায়? 138 ধারাতে। সাক্ষ্য আইনের কত ধারায় জবানবন্দি নেওয়া হয়? 138। সাক্ষ্য আইনের কত ধারায় জবানবন্দির সংজ্ঞা আছে? সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করে তাকে জবানবন্দি বলে। এইটা সাক্ষ্য আইনের কত ধারায় আছে? 137-এ আছে। আছে আছে বলে সংজ্ঞা, এই যে শেষে হিসাব বলে আছে বলে সংজ্ঞা 137 যায় হয়। এটা আমার টপিক না। আপনারা হুজুরের কথা ঠিক মতো মাইকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। আমাদের মাথা ব্যথা করতেছে, তাই না? পুরো এলাকা জুড়ে মাইক, এখন আমরাও মাইক। শুনতে পাচ্ছেন কিনা আমাদের বাইরের মাইকের আওয়াজ? হুজুরের বয়ানটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু একটু জানাবেন দয়া করে। ওকে, রিল্যাক্স। তাহলে পুলিশ জবানবন্দি কত ধারায় নিবে? 161 ফৌজদারি কার্যবিধির। পুলিশ সাক্ষীর জবানবন্দি কত ধারায় নিবে? 161 ফৌজদারি কার্যবিধির। তাহলে দেওয়ানি কার্যবিধির কত ধারায় পক্ষগণের জবানবন্দি গ্রহণ করা হয়? আর সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ করা হবে আদেশ 18। রিল্যাক্স, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। এবার লেখেন ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি। এই ম্যাজিস্ট্রেট আসামির গ্রহণ নিবেন, করবেন, শ্রবণ করবেন। দেখা হয়েছে পাশের খাতা? ঠিক আছে, কি লিখছেন একবার পড়েন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায়, ফৌজদারি কার্যবিধির 164 ধারায়। পাঞ্জাবিটা কিন্তু সুন্দর হয়েছে। আমার এই ধরনের পাঞ্জাবি নাই তো, তাই আজকে পরে আসতে পারিনি। সুন্দর, এক্সিলেন্ট। মানে কিছু লোক আছে, না না ছেলে ভালো। স্যার বলতেছে স্যারের মন সাদা কিন্তু পোশাক কালারফুল। ছেলে ভালো। হ্যাঁ,
তাহলে ছিলাম কোথায় আব্বা আমরা? কোথায় বলেন ফৌজদারি কার্যবিধি? রিল্যাক্স, রিল্যাক্স। তাইলে তাহলে পুলিশ আসামির জবানবন্দি গ্রহণ করবেন কত ধারায়? ফৌজদারি কার্যবিধি। আর আসামির জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন কত ধারায়? 164 ধারায় ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি গ্রহণ করবেন, 161 ধারায় পুলিশ আসামির জবানবন্দি গ্রহণ করবেন। তাহলে পুলিশের জবানবন্দি 161 আর ম্যাজিস্ট্রেটের 164 গ্রহণ নিবেন, শ্রবণ করবেন। এই না, এই এই এবার লেখেন ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধির 364 ধারার বিধান বলে, বিধান আমাদের এলাকার ওই হিন্দু ছেলে খুব ভালো গান গায়, একবার এসে বলে যাও আমায়। আইসা পড়ছে, বলা যাবে না, এসে পড়েছে। আসি কই বলেন তো? ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি রেকর্ড করবেন বা লিপিবদ্ধ করবেন বা তালিকাভুক্ত করবেন। রেকর্ড, লিপিবদ্ধ বা লিখবেন, তাই না? আচ্ছা, ওকে আব্বুরা। এই যে বাচ্চারা, ওই যে আমাদের এই বিশিষ্ট স্বাস্থ্যমন্ত্রী জুয়েলের সাথে কথা হয়, হ্যাঁ, উপদেষ্টা হয়ে গেছে। ও আচ্ছা, না না, এখন তো সমন্বয়কের নাম লেখাইলেই হয়, এখন উপদেষ্টা হইছে কিনা, ও তো এমনি সমন্বয়ক, দারুণ নান্দনিক ছেলে আছে আমাদের মধ্যে, আছে লুকিয়ে এবং শুকিয়ে মোটা মানুষ। এ তাহলে ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি লিপিবদ্ধ করবেন কত ধারায়? পুলিশ আসামির জবানবন্দি লিপিবদ্ধ করবেন কত ধারায়? 161 ধারাতে। থ্যাংক ইউ, লাভ ইউ। তাইলে এবারে লেখেন যে আসামি বাদ দিয়া, আসামি, এই আসামি বাদ দিয়ে লেখছেন, ওইটারে আবার আন্ডারলাইন করেন, করছেন বাজান? ওর নিচে লেখেন অভিযুক্ত ব্যক্তি বাদ দিয়ে। তাহলে আসামির আর এক নাম কি আব্বা? অভিযুক্ত ব্যক্তি, তাই না? আচ্ছা, হ্যাঁ, অভি যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন অভিযুক্ত ব্যক্তি বা অ্যাকুইস্ট বা বলে তুমি স্বামী না আসামি, বলে এটা তোমার উপরে নির্ভর করে। রিল্যাক্স। তাহলে ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি শ্রবণ করেন কত ধারাতে? পুলিশ শ্রবণ করে 161, ওকে। আর লিপিবদ্ধ করেন ম্যাজিস্ট্রেট 364, পুলিশ 161। রিল্যাক্স। এখন লিখছি আমরা যে অভিযুক্ত ব্যক্তি বা আসামি বাদে সবার, মামলা সংশ্লিষ্ট সবার, মামলা সংশ্লিষ্ট সবার
কি লিখছেন বাবা বলেন? তাহলে আসামি বাদ দিলে থাকে মামলা সংশ্লিষ্ট বউ থাকে কেন? বউ কি সাক্ষী হইতে পারে না বাবা? পারে না। আচ্ছা, তার মানে আসামি বাদ দিয়ে একটা মামলায় সাক্ষী থাকে, বাদী থাকে, ফরিয়াদি থাকে, তাই না? তাহলে আমরা বলতে পারি আসামি বাদ দিয়ে অন্য মামলা সংশ্লিষ্ট সবার জবানবন্দি মিলাইতে পারে নাই জুয়েলের জন্য। জুয়েল লাইনটা বলেন তো বাবা আবার। এই যে মামলা সংশ্লিষ্ট সবার না, ওই জবানবন্দিটা কাইটা দেন, ওইটা ডিস্টার্ব করতেছে। সবার, তাই না? অর্থাৎ সাক্ষী, বাদী, অভিযোগকারী, ফরিয়াদি, বিবাদী, ফরিয়াদি, অভিযোগকারী, তাই না? অভিযোগকারীর জবানবন্দি তাহলে সেন্সটা কি লিখছেন একটু বলেন? তার মানে আসামি বাদে, আসামি ব্যতীত মামলা সংশ্লিষ্ট যারা আছে, সাক্ষী আছে, বাদী আছে, অভিযোগকারী আছে, অভিযুক্ত ব্যতীত, তাই তো, ফরিয়াদি আছে, তাহলে জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ, শ্রবণ, নিবেন, রেকর্ড করবেন। গ্রহণ, জাহিদুল ইসলাম ভাই অনেক ধন্যবাদ। বাউফলের কাউফল পাওয়া যায় কিনা একটু জানায়েন। ওকে আব্বারা, শেষ শেষ। তাহলে এবার আমি আমার সবচাইতে অপ্রিয় ব্যক্তিটাকে জিজ্ঞেস করতে চাই। নাজমুল জিজ্ঞেস করলে তো পারবে না, না? তাহলে বাদ, প্রিয় ব্যক্তি দিয়ে জিজ্ঞেস করি, প্রিয় দিয়েই করি। ম্যাজিস্ট্রেট সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন কত ধারায়? গেছে না? শেষ না? 200 ধারাতে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আসামি বাদ দিয়া সকলের জবানবন্দি গ্রহণ করবেন, লিপিবদ্ধ করবেন, শ্রবণ করবেন 200 ধারাতে। এইটুকুই বুঝাইতে চাইতেছি বারবার, আসামি বাদ দিয়ে। যদি বলতাম আসামির জবানবন্দি ম্যাজিস্ট্রেট কত ধারায় গ্রহণ করবে, সেক্ষেত্রে বলতেন 164। আর যদি বলতাম আসামির জবানবন্দি ম্যাজিস্ট্রেট কত ধারায় রেকর্ড করবে, সেক্ষেত্রে বলতে পারতেন 364। এইবার আমি কইছি যে সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট কত ধারায় রেকর্ড করবেন, সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট কত ধারায় শ্রবণ করবেন, আর ম্যাজিস্ট্রেটের জবানবন্দি শ্রবণ করবেন না, আসামির জবানবন্দি শ্রবণ করবেন 164, সাক্ষীর জবানবন্দি শ্রবণ করবেন 200 ধারাতে, সাক্ষীর জবানবন্দি রেকর্ড করবেন, সাক্ষীর জবানবন্দি রেকর্ডও 200 ধারাতে। কিন্তু আসামির জবানবন্দি রেকর্ড বা লিপিবদ্ধ হইলে 364 হইতো। রিল্যাক্স 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 রিল্যাক্স। তাইলে আমরা এইখানে জবানবন্দি তো একটা ঝামেলার জায়গা, আগেই বলছি। তো জবানবন্দির ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ছেড়ে দিব আপনাদের, এখনই ছেড়ে দিব।
জবানবন্দির কিছু নিয়ম আছে। নিয়মটা কি দেখেন, জবানবন্দির একটা ভাষা দিয়ে বলবেন, জবান দিয়ে যেহেতু বলতেছেন, মৌখিক না জবানবন্দিটা। জবানবন্দি দুইভাবে হইতে পারে, বিবৃতি আকারেও হইতে পারে, লিখিত আকারেও হইতে পারে, আবার মৌখিকভাবেও হইতে পারে। তা আমি জবানবন্দিটা ধরেন মৌখিকভাবে যখন দিচ্ছি, লিখিতভাবে দিলে তো আমি তো আনুয়াত্ম কথাই কইতাম, আমি তো আর মানুষের মতো কথা কইতাম না, যা জানি তাই তো কইতাম, তাই না? অর্থাৎ লিখিত হইলে যা ভাষা ব্যবহার করছি সেইটা দেখেই তো সে কইতো, এটা আমার মাতৃভাষা না। তাহলে লিখিত হইলে বিচারকের তো এমন কোনো সমস্যা থাকার কথা হইতো না। কিন্তু যখন মৌখিক জবানবন্দি গ্রহণ করবে বিচারক, সাক্ষী বা আসামির বা ফরিয়াদির বা বাদীর, তখন সাক্ষীর মাতৃভাষায় ওই জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করতে হবে ম্যাজিস্ট্রেটকে। তাহলে এত কথা এই কারণে আর কওয়া যে সাক্ষীর ভাষা কি, তাহলে সাক্ষী কোন ভাষায় কোন জবানবন্দি দেবে? মাতৃভাষায়। বাবা আসামির ভাষা কি? মাতৃভাষা। আসামি, হ্যাঁ হ্যাঁ মাতৃভাষা, সেও তো সাক্ষী, আদালত তাকে সাক্ষী হিসেবে ডাকতে পারে না আত্মপক্ষ সমর্থনের জন্য। তাহলে আপনার কি বলে এটাকে বাদীর ভাষা কি আব্বা? বাদীও তো সাক্ষী। বাদীর ভাষা কি? মাতৃভাষা, মাদার টাং। 100% পারে, অস্বাভাবিক না। এটা হইতে পারে ওদের দোবাসী লাগবে তখন না। কালকেই দেখলাম আপনার এই এক 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 জাতি এখনো নাকি মানুষের মাথার খুলি খায়, আর ওদের প্রিয় খাদ্য মাথার খুলি, যে কোনো প্রাণীর মাথার খুলি, তবে মানুষ হইলে একটু ভালো হয়। তো অগো আবার দেখলাম যে ঘরে মানুষের মাথার খুলি দিয়ে আমরা সুন্দর করে এই চা খাওয়ার পাত্র বানানো, তারপরে যে একটু ফুলদানি, আপনার বিশাল কারবার। হ্যাঁ, তা মনে করলাম যে জবানবন্দি শব্দটা ডিস্টার্ব কিন্তু, তাই না? অনেক ডিস্টার্ব করতেছে না? আচ্ছা, তাই আরো আছে জবানবন্দি। আপনার রাজসাক্ষী জবানবন্দি দিবে কততে জানেন, বলতে পারবেন? রাজসাক্ষী জবানবন্দি দিবেন 337-এ। 337-এ না রাজসাক্ষীর জবানবন্দি? হ্যাঁ, 338-এ রাজসাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি ভাষা ব্যাপারে, লার্নেড, ওই যে চলে গেছিলাম উলালা টিভিতে, যে তারা মানুষের মগজ খাইতে পছন্দ করে, তাদের নির্দিষ্ট কোনো ভাষা নাই, তারা আকার ইঙ্গিতে কথা বলে আর শীষে কথা বলে, বাতাসের ব্যবহার করে কথা বলে। আমি ধরে নিচ্ছি ওইটাই ওর মাদার টাং, ওইটাই ওর মাতৃভাষা। পৃথিবীর সকল মানুষ যে এক ভাষায় কথা বলে, ওইটার নামই কি? মাতৃভাষা, তাই না? মাদার টাং। সে যদি জাপানিজ হয়, আমরা তাকে আয়সা বলি সমস্যা নাই, দোবাসী রাখতে হবে, আদালতে বুঝতে হবে আদালতকে তো যে কি বলতে চাই। যাই হোক, আমার এত টপিকস না, আমি শুধু ভাষাটা নিয়ে কথা বলতে চাই। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা এখন পর্যন্ত কেন হাইকোর্টে চালু করা হয় নাই, এখন পর্যন্ত কেন নিম্ন আদালতে জজ কোর্টে চালু করা হয় নাই, এইটার একটা সংস্কার চাই আমি। এই কারণে সংস্কার চাই যে 21শে ফেব্রুয়ারি আসলেই খালি কয় হাইকোর্টে কেন মাতৃভাষা বাংলা কেন আসলো না, বাংলা ভাষা কেন এত কদর দাও, বাংলা ভাষার এত দরদ কেন। শুধু 21শে ফেব্রুয়ারির পর সব থুইমা যায়, সব বুজুং বাজুং হয়ে যায়। আমার দাবি, এখনো কেন বাংলাটাকে সংযুক্ত করতে পারলাম না, যে নিম্ন আদালতের ভাষার নাম হইছে আদালতি ভাষা অথবা ইংরেজি। কেন নিম্ন আদালতের ভাষার নাম হইতে পারতো না বাংলা অথবা ইংরেজি? তাহলে এখানে একটা সংশোধনের কি একটা রিফর্ম করার দরকার। এখানে আপনার একটা সংস্কারের দরকার আছে। আবার হাইকোর্টেও কিন্তু আপনার বলা আছে, একটা রায় আছে যে বাংলা ব্যবহার করা যাবে, কিন্তু তারপরও তারা বাংলা ব্যবহার করছে না। আমার একটা জোর দাবি, 52 থেকে যেহেতু আমরা 24 পর্যন্ত গজায় ফেলছি, একটা দাবি যে আদালতের ভাষা বাংলা চালু করা
হোক। তাহলে আদালতের ভাষা হচ্ছে দুইটা, নিম্ন আদালতের ভাষা খেয়াল করেন। একটা হচ্ছে আদালতি ভাষা, যেহেতু ফার্সির আধিক্যতা আছে, আদালতি ভাষা বা ইংরেজি নিম্ন আদালতের ভাষা, আর উচ্চ আদালতের ভাষা শুধুমাত্র ইংরেজি। ওকে, হ্যাঁ, ও গো কিন্নই তো হইবে। আমি তো কালকে চিন্তা করছি যে ওই দুইটা ছবি বানাবো, ফাঁসির ছবি। আপনার এক সাইডে লর্ড কর্নওয়ালিসে রাখবো, আর এক সাইডে লর্ড ম্যাকলেরে রাখা ঝুলামো, দুইটা ঝুলাইয়া খালি কন্টেন্ট যে এই দুইটার ফাঁসি চাই। এই দুইটা যদি ঠিকমতো আইনটার একটু ছোট ছোট করে একটু টুকরা টুকরা করে ফেলতে পারতো, আমাদের ঝামেলা হইতে এত মজা লাগতো না বলেন? রিফর্ম করেন। যাই হোক, আমার জবানবন্দি নিয়ে, তাহলে জবানবন্দি কোন ভাষায় দেওয়া হবে? আদালতের ভাষা হবে কি? আদালতি ভাষা অথবা ইংরেজি। রায় লেখা হয় আদালতি ভাষা অথবা ইংরেজিতে। ওকে, আর হাইকোর্টে সবসময় কি ইংলিশ। সেখানে বাংলার প্রচলন চাইলে আমাদের সমন্বয়কারীরা দিতে পারে। এখন একটা ঝামেলায় পড়ে গেছি, কোন জায়গায় যে কি কই আর কি হয়। এরা সব নিজেরা নিজেরা, এক পক্ষ সিদ্ধান্ত নেয় আর এক পক্ষ কয় মানি না, রাস্তায় নাম জামু কই কান্ত। আল্লাহ জানে যে কি হয় দেশে, চলে যাওয়া লাগে কিনা। তাইলে আমরা দেওয়ানি কার্যবিধির জবানবন্দিতে ছিলাম। তাহলে দেওয়ানি কার্যবিধিতে সাক্ষীর জবানবন্দি কত আদেশে নেওয়া হয়? না আব্বা, আব্বা পরে দোষ হয়, কয় নাদিম স্যার হাতুড়ি নিয়ে পোলাপান মারতে যায়। তাহলে পক্ষগণকে পরীক্ষা করানো জবানবন্দি গ্রহণ করবেন। আচ্ছা, প্রথম শুনানির দিনই এটা তিনি করতে পারেন, তাই না? তাহলে কোনো কিছু, তাহলে আর্জি দায়ের করার পর কোনো পক্ষ কোনো কিছু স্বীকার বা অস্বীকার করতে করে কিনা এটা জানার জন্য আদালত প্রথম শুনানির দিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারেন এবং তার টেম্পারেচার চেক করে পরীক্ষা করতে পারেন যে আসলে মামলাটা ঠিক আছে কিনা। এরপর টেম্পারেচার করে দেখা গেল যে না, মামলাটা তো আসলে ঠিক হইতেছে না, মামলাটা ঠিক হইতেছে না এই কারণে যে কিছু দলিলপত্র লাগবে, অন্য অন্য কোনো দলিলপত্র লাগবে। যখন অন্য অন্য কোনো দলিলপত্র লাগবে তখন এটার নাম হবে আবিষ্কার বা উদ্ঘাটন। কারো কাছে যদি কোনো দলিল থাকে, সেই দলিলে যদি ঘাটতি পড়ে, তখন আদালত বলবে যে বাজান তোমার তো অনেক কিছু গাইতে দেখলাম, এই জিনিস নাই, তোমার কাছে কি আছে? বলুন জি হুজুর আছে, আপনি একটু টাইম পিরিয়ড দিলাম, এগুলো পরবর্তী দিনে সংযুক্ত কইরা দিব। এই কার কাছে কি দলিল আছে, কোন ধরনের দলিল আছে, কার জিম্মায় আছে, এগুলাকে খুঁজে বাইর করার নাম হচ্ছে কি বলেন? আবিষ্কার বা উদ্ঘাটন। আমি কি বুঝাইতে পারছি আবিষ্কার বা উদ্ঘাটন বা ডিসকভারিটা কি? তাহলে এই আবিষ্কারের যদি একটা ধারা, উদ্ঘাটন বা ডিসকভারির একটা ধারা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা একদম 30 ধারা চিন্তা করতে পারি, এবং আদেশ যদি চিন্তা করি সেক্ষেত্রে আদেশ 11 চিন্তা করতে পারি। ওকে, রিল্যাক্স। আবিষ্কার বা উদ্ঘাটন, তাহলে আবিষ্কার বা উদ্ঘাটনের ক্ষেত্রে যদি ধারা চিন্তা করি, কত ধারায় আছে আব্বা? দেওয়ানি কার্যবিধির 30 ধারায় আছে। আর কত আদেশে আব্বা আছে আবিষ্কার বা উদ্ঘাটন? 11 আদেশে আছে। এখন এইখান থেকে প্রতিবার একটা প্রশ্ন আসে, এবং ধারা দিয়ে আসলে আদেশ দিয়ে আসে না, আর আদেশ দিয়ে আসলে কি ধারা দিয়ে আসে না। তাহলে এবার আপনাদেরকে তাহলে প্রথম শুনানির দিন আদালত মামলার সত্যতা যাচাইয়ের জন্য প্রশ্নমালা জমা নিতে পারেন। প্রথম শুনানির দিন মামলার সত্যতা যাচাইয়ের জন্য আদালত কি জমা নিতে পারেন? প্রশ্নমালা জমা নিতে পারেন। কারণ আর্জি বিবাদীর হাতে পৌঁছাইছে, বিবাদীর লিখিত জবাব বাদীর হাতে পৌঁছাইছে। তাহলে এখন দুইজনের ভিতরে যে প্রশ্নমালা তৈরি হইতে পারে না, এই প্রশ্নমালা আপনি কত আদেশ মতে জমা দিবেন? 11 আদেশ মতে। 11 আদেশ মতে। তাহলে আমরা আবিষ্কার বা উদ্ঘাটনের জন্য আদালতে প্রশ্নমালা জমা দিতে হবে। কোনো দলিল উদ্ঘাটনের জন্য কোনো দলিল যদি আদালতে উপস্থাপন করতে হয়, কোনো বস্তু যদি আদালতে উপস্থাপন করতে হয়, সেক্ষেত্রে কত আদেশে আপনি আবেদন করবেন? আদেশ 11। আমি কি বুঝাইতে পারছি কথা? তাহলে এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেইটা হচ্ছে আব্বা
একটা টেকনিক, টেকনিকটা তো লিখতেছেন না, লেখেন লেখেন টেকনিক। আল্লাহ তাআলা মঙ্গল করুক। ট্যাক ট্যাক প্যাক প্যাক। স্যার ঘড়ি আমার হাতেও আছে, আমারটা একদম নিখুঁত, 1 সেকেন্ড এদিক সেদিক আছে, যদিও পুরনো রোলেক্স, গুলিস্তান থেকে কেনা, 2 লক্ষ টাকার ঘড়ি 2000 টাকায় কেনা। আরে আল্লাহ, ভিতরে কিন্তু আছে, আমি কিন্তু তার বলে চলি। আমিও কিন্তু ডরাই, আমি যারে ডরাই আপনি তাকে কি ঘাবড়াইয়া যায়, আমি ডরাইলে। ছেলে ভালো, কোথায় আছি আব্বা? তাহলে প্রশ্নমালা জমা জবাব 10 দিন, কেটে দেয়া 7 দিন। প্রশ্নমালা জমা যোগ জবাব, জমা যোগ জবাব 10 দিন, হ্যাঁ কেটে দেওয়া 7 দিন। কাশি আছে সাথে, 7 দিনের মধ্যে নিয়ে আসবেন। জমা জবাব বলেন। এই এত সময় লাগে আমি বুঝি না, তুচ্ছরা তাচ্ছিল্যরা। তাহলে তাহলে খেয়াল করেন, আবিষ্কার বা উদ্ঘাটনের জন্য কোনো প্রশ্নমালা জমা দেওয়ার সময়কাল কতদিন? যদি প্রশ্নমালা জমা দেওয়া হয়, উক্ত প্রশ্নমালার উত্তর দেওয়ার সময়কাল কতদিন? আবিষ্কার বা উদ্ঘাটনের ক্ষেত্রে অপ্রয়োজনীয়, বিরক্তিকর, তুচ্ছ, মিথ্যা, বানোয়াট, তঞ্চকতাপূর্ণ, প্রবঞ্চনাপূর্ণ কোনো কিছু যদি থাকে, সেক্ষেত্রে প্রশ্নমালা থেকে তা কাইটা দিতে কতদিনের মধ্যে করতে হবে? আমি আর পারবো না আব্বা বুঝাইতে। তাহলে এইবার লেখেন, আমি বন ফুলগো, ছোট করে, আমি বন ফুলগো। বাবা এটা লেখতে কি এত কালি খরচ হচ্ছে? আমি বন ফুল গো, আর আমি এই গো গো করলে চলে আসবে না, না ওইটা লিখতে বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিবাদী সমন 5-1, হ্যাঁ সমন 5-1, ওকে, 5 কার্য দিবসের মধ্যে। বিবাদী সমন 5-1, 5 কার্য দিবসের মধ্যে দিতে হয়, তাই না? আচ্ছা, বিকল্প সমন 5-20, 30 দিন। বিকল্প সমন 5-20, 30 দিন। আদেশ 5-20, ওকে। এডি বা ডাকযোগে সমন 5-21 থেকে 30, 21 থেকে 30। ওই বিদেশে পাঠাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বুজুং বাজুং আছে, প্রজাতন্ত্রের কাছে পাঠাইতে কি হবে, ওকে রিল্যাক্স। তাহলে বিদেশি আদালতে সমন কত ধারা? বিদেশি আদালতে কত ধারা? 29 ধারায়। এটা কিন্তু আসছে বিদেশি আদালতে কত ধারায়, আপনাদের পড়াই নাই মনে হয় জীবনে, এটা শোনেনি নাই, এরকম শোনেন নাই? বিদেশি আদালতে সমন 29 না, শুধু 29 ধারায়, মাথা তো গেছে। রিল্যাক্স। তাহলে কি লিখছেন? ডাকযোগে সমন
5-21 30 দিন। ওকে, এবার ফ্যাক্স ইমেল বা ফ্যাক্স ইমেল বা ডিজিটাল সমন 5-30 দিন। 30, হ্যাঁ। রিল্যাক্স, লেখছি কি না? রিল্যাক্স, লেখছি। এবার লেখেন সাক্ষীর প্রতি সমন 16-1, সাক্ষী বা বাদী, হ্যাঁ, ধারা 31, হ্যাঁ, সাক্ষীর প্রতি সমন 16-1 ধারা লাগবে না। ওকে, লিখেছেন? এবার লেখেন যে দলিল বস্তু মালামাল হাজির করার জন্য সমন। এই সমনের আরেক নাম কিন্তু নোটিশ। ওকে, ফার্সি থেকে ইংরেজি হচ্ছে নোটিশ। মালামাল বা, হ্যাঁ, হাজির করার জন্য সমন 11-1। এবার পড়েন কি কি লিখছেন। বাদী সমন 5-1, বিকল্প সমন 5-20, ডাকযোগের সমন সাক্ষীর প্রতি সমন ওকে, রিল্যাক্স। বিদেশি আদালতে সমন 29। এখান থেকে কিন্তু প্রশ্ন কেন জানি আসে, হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলো আপনাদেরকে একটু পড়ে নিতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আদেশ 5 থেকে কিন্তু প্রশ্ন হবে, আদেশ 5 থেকে কিন্তু প্রশ্ন হবে, আদেশ 5 থেকে কিন্তু প্রশ্ন হবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে বিকল্প পদ্ধতিতে সমন জারি কত পড়েছে? আচ্ছা, এডি বলছি কততে? 21, 5-21 হবে, 21। আচ্ছা, জেলে সমন থাকলে জেলারের নিকট সমন প্রেরণ করতে হবে। এগুলো সমন পড়ানোর সময় পড়াইছি, এগুলো সমন পড়ানোর সময় পড়াইছি। তাইলে আদেশ 29-এর সাথে, আদেশ 29-এর সাথে আদেশ 5 বিধি 25+26 লেখেন। হ্যাঁ, আদেশ 5 বিধি 25+26। ওকে, +26। তাহলে বাংলাদেশের বাইরে বসবাস করলে সেখানে কোনো প্রতিনিধি না থাকলে সমন জারি কিভাবে হবে? এটা আছে 25-এ। আর বিদেশি রাজনৈতিক প্রতিনিধি বা আদালতে বৈদেশিক রাষ্ট্রের সমন কিভাবে জারি হবে সেই বিষয়ে বলা আছে আপনার 26-এ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আর বিদেশি আদালতে সমনের কথা বলা আছে ধারা 29-এ। তাহলে এইটা মিলাইলেই আপনার এই 17তম জুডিশিয়ারির প্রশ্নের উত্তর হয়ে গেল
যে বিদেশি আদালতে কিভাবে সমন জারির পদ্ধতি আলোচনা করুন। আপনারা পারবেন না? ইনশাল্লাহ পারবেন না? আল্লাহ জানে। আপনারা তো এমনি ভালো আছেন, আল্লাহ জানে। তাহলে বাবা আমি তো জীব, তাই না? যেহেতু আমার জিব্বা আছে, তাই এর জন্য আমি জীব। জিব্বা কি আর কোনো প্রাণীর নাই? তাহলে আমি জীব, আমার জীবন আছে। আর অন্যান্য প্রাণী যাদের প্রাণ আছে, মানুষ মাত্রই মরণশীল জীব। অন্যান্য প্রাণীও মরণশীল, কিন্তু জীব নয়, কারণ সে সামাজিক হইতে পারে না। সামাজিক হইতে না পারলে জীব হওয়া যায় না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জীব মানে হবে কি মানুষ, নাকি অন্য অন্য আত্মীয় স্বজন আছে, তেলাপোকা টেলাপোকা একসাথে থাকে দল বেঁধে পিঁপড়ারা? আমি ওটা বুঝি না। তো জীব বলতে মানুষ, আর জড় পদার্থ বলতে আমি মাল, মালামাল, কলম, দলিল, বস্তু, চশমা, এটা বুঝবো। ওকে। আর সাক্ষী একটা আলাদা ফ্যাক্ট। রিল্যাক্স। তাহলে আমি ব্যক্তিগতভাবে বিবাদীর প্রতি সমন দিতে চাই, জীবের প্রতি সমন দিতে চাই, কততে দিব? বিধি কত? বিধি 1। তা সাক্ষীও তো একটা জীব। তাহলে সাক্ষীর প্রতি আমি সমন দিতে চাই, আমি কততে যাব? সাক্ষীর প্রতি 16 যাব। ধারা কত? 31 ধারায় যাব। এরপর আমি সমন দিতে চাচ্ছি আপনার হলো সমন দিতে চাইতেছি বাদীকে। ধারা কত? বাদী তো সাক্ষী, 31 হবে, একই হবে, তাই না? আর আদেশ কত? 16। বাদীকে ডাকতে গেলেও আদেশ 16তে সমন দিবেন, তাই না? আচ্ছা, এবার আমার দরকার হলো আবিষ্কার বা উদ্ঘাটন করা কোনো দলিল আদালতে হাজির করা, একটা বস্তু মালামাল। সেক্ষেত্রে আমি সমন দিব কততে? তাহলে ফৌজদারি সমন আছে 68 ধারাতে, এবং ফৌজদারি নালিশি মামলায় সমন আছে 202-এ। তাই তো হওয়া উচিত, যদি ভুল না বলি। ওটা স্থগিত আছে মনে হয়, নাকি? 2 স্থগিত, 2। তাহলে 204-এ নালিশি মামলা সমান। ওকে। তাহলে এটাও কিন্তু আমার আলোচ্য বিষয় না। এইটা পড়ানোর জন্য আমি আজকে আসি নাই। আমি আসছি আপনাদের এমনি দেখা করতে আসছি, যে আমি অসুস্থ, আমি কথা বলতে পারি না। আমি সকালবেলা থেকে কথা বলতে পারছিলাম না, বিদায় দেরি হচ্ছে বের হইতে। এটা আপনাদের মেনে নিতে হবে, যে কথা বলাটা যারা বলে তারা বোঝে যে গরম, শরীরের মধ্যে ভয়ঙ্কর গরম, বুঝাইতে পারবো না। এটা জুয়েল ভালো বোঝে, মার্কেটিং এর লোক তো, আর সারাদিন ফোনে কথা বলে, অসহ্যটা। 12 আদেশ থাকুক আজকে না। তবে এর আগে যেটা পড়াইছি এটা কাউকে দিবেন না। হ্যাঁ, লাইভ যা করা হয় সব তো আমরা লাইভে করি না।